গল্পের নাম নুরি মোহব্বত। লেখিকা তাবাস্সুমতা জোয়ারি। পর্ব ১১। নমি আপন মনে রান্নাঘরে খুটখাট করে কাজ করে যাচ্ছে। বিকেলের চায়ের কাপ পিরিচ আর ডিনারের প্লেট গোছাতে গোছাতে ও ইচ্ছে করেই একটু বেশি শব্দ করছে, যাতে পাশের রুম থেকে কেউ ওর রাগটা টের পায়। বেচারা আহিল ২ বার গিয়ে ফেরত এসেছে। ও কিছু বললেও কোনো উত্তর দিচ্ছে না। দিলেও মেপে মেপে। আহিল ড্রয়িং রুমে ল্যাপটপ নিয়ে বসার চেষ্টা করলেও ওর পুরো মনোযোগ রান্নাঘরের দিকে। ও একটা গভীর শ্বাস ফেলে ল্যাপটপটা বন্ধ করে উঠে দাঁড়াল। ধীর পায়ে রান্নাঘরের দরজার কাছে গিয়ে দাঁড়াল ও। নমি পিঠ দিয়ে দাঁড়িয়ে কাজ করছে। আহিল একটু গলা ঝেড়ে খুব স্বাভাবিক গলায় বলল, নমি, আলমারির উপরের তাকে আমার একটা জরুরি ফাইল রাখা ছিল। ওটা কি তুমি অন্য কোথাও সরিয়েছ? আমি খুঁজে পাচ্ছি না। নমি হাতের কাজ থামাল না। ও চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে খুব নিরাসক্ত গলায় জবাব দিল, যেখানে ছিল ওখানেই আছে। ভালো করে দেখুন। ব্যাস, ওইটুকুই। ও মুখ ফিরিয়ে আহিলের দিকে একবার তাকাল না। আহিল কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে রইল। নমির এই এড়িয়ে যাওয়া ভাবটা ওর বুকে তীরের মতো বিঁধল। ও কোনো উপায় না পেয়ে আবার নিজের রুমে ফিরে গেল। ফাইলটা হাতে নিল। ও তো আগেই পেয়েছে ফাইলটা, কিন্তু নমির সাথে কথা বলার ছুতো খুঁজে ও গিয়েছিল ফাইলের কথা বলতে। ও ফাইলটা নিয়ে আবার রান্নাঘরের দিকে গেল। এবার ও আরও একটা ছুতো খুঁজল নমির সাথে আরেকটু কথা বলার। আহিল আবার রান্নাঘরে ঢুকে সেলফের উপর ফাইলটা রেখে বলল, হ্যাঁ, পেয়েছি। আসলে ফাইলটা একটু আড়ালে চলে গিয়েছিল তো, তাই খেয়াল করিনি। আচ্ছা, চা কি হয়ে গেছে? মাথাটা খুব ধরেছে আজ। নমি কিছু না বলে চা বানিয়ে ওর দিকে এগিয়ে দিল। আহিল ওখানেই দাঁড়িয়ে চায়ে চুমুক দিয়ে বলল, আমি মিষ্টি কম খাই, তুমি জানো না? আজকে বেশি দিয়েছ বোধহয়। ঠিকই দিয়েছি। জান তো আমাকে জ্বালাবেন না। কাজ করছি আমি। আহিল শুনো। জ্বালালো না সে। সময় নিয়ে চা শেষ করল। তারপর কাপটা নমির সামনে রেখে বুকে হাত গুজে বলল, এবার বলো। নমি ভ্রু কুঁচকে বলল, কি বলবো? কি সমস্যা? তুমি এড়িয়ে যাচ্ছ কেন? আমার কোনো সমস্যা নেই। এবার আহিল এগিয়ে এসে বলল, আল্লাহ! নমি, তুমি আমার কথা ধরে বসে আছো? আমি যে পাগল তুমি জানো না? আদনান তোমার জন্য বসেছিল, তুমি যাওনি, ও একা একা ঘুমিয়ে পড়েছে। তুমি আমার কথা মনে রেখে ওকেও ইগনোর করেছ। আদনান একা একা ঘুমিয়ে পড়েছে শুনে ওর বুকের ভেতরটা খুঁতখুত করে উঠল। ও যাবে যাবে ভেবে কাজ ফেলে যায়নি। আমি ওকে ইগনোর করিনি। আমি তো রান্নাঘরে কাজ করছিলাম, আপনি তো ছিলেন ওর কাছে। আহিল একটা দীর্ঘশ্বাস ফেলে নমির ২ কাঁধে নিজের হাত দুটো রাখল। আমি ছিলাম ঠিকই, কিন্তু ও তো ঘুমানোর সময় আম্মু আম্মু করে তোমার ওড়নাটা খুঁজেছিল। তুমি যাওনি দেখে বেচারা কাঁদতে কাঁদতে আমার বুকেই ঘুমিয়ে পড়েছে। এবার বলো, ডক্টর আয়লান তো একটা আস্ত পাগল। ও রাগের মাথায় কি না কি বলে ফেলেছে, তার জন্য আমার এই পুচকে ছানাটার উপর এভাবে রাগ করে থাকা কি ঠিক হয়েছে ম্যাডাম? আহিলের মুখে নিজের জন্য এমন বিশেষণ শুনে নমির ঠোঁটের কোণে একটা মৃদু হাসির রেখা ফুটে উঠতে গিয়েও মিলিয়ে গেল। ও মুখটা একটু শক্ত রাখার চেষ্টা করে বলল, আমি রাগ করিনি। আর আপনার ছেলে তো আপনারই, ও আমার ওড়না খুঁজতে যাবে কেন? আপনি তো কাল খুব বুক ফুলিয়ে বললেন লাগবে না আমাদের বাপবেটার তোমাকে, এখন আবার আমার খোঁজ করা হচ্ছে কেন? নমির তেজ ফিরে আসার আভাস পেয়ে আহিল মনে মনে খুশি হল। ও মিটিমিটি হেসে নমির কাঁধের বাঁধনটা আরও একটু মজবুত করে ওকে নিজের দিকে সামান্য টেনে আনল। ওনার চোখের ওই আড়ি নেওয়া চাউনিটার দিকে তাকিয়ে খুব ফিসফিস করে বলল, ওহ, তাহলে আসল ক্ষোভটা এখানে? ওই কথাটার জন্য এই আহিল তো অলরেডি মনে মনে ১০০ বার কান ধরে উঠবোস করে ফেলেছে নমি। কালকে আদনানের কান্না দেখে আমি জাস্ট নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। এই বুকে হাত দিয়ে বলো তো, তোমার এই আহিল কি তোমাকে ছাড়া এক মুহূর্ত চলতে পারবে? আমাদের বাপ-বেটার লাইফলাইনটাই তো তুমি। আহিলের এমন সরাসরি আর ভালোবাসাময় স্বীকারোক্তিতে নমির ভেতরের সমস্ত শক্ত অভিমানী বরফটা এক পলকে গলে গেল। তবে সে প্রকাশ করল না। গাম্ভীর্য বজায় রেখে বলল, হয়েছে, আর মন ভোলানো কথা বলতে হবে না। যান, শুয়ে পড়ুন। বলে সে কাজে হাত চালানো শুরু করল। আহিল মুখ ভার করে বলল, ডক্টর আজলানের সব প্রেসক্রিপশন এই ম্যাডামের মিষ্টি অভিমানের কাছে ফেইল মেরে যাচ্ছে। আমি কি ডাক্তারি পড়লাম বলো তো?
আহিলের কথায় নমি না চাইতেও ফিক করে হেসে ফেলল। নমিকে হাসতে দেখে আহিলের মুখের মেঘ নিমেষেই কেটে গেল। ও যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। নিজের জয় সুনিশ্চিত বুঝতে পেরে ও নমির আরেকটু কাছে ঘেঁষে দাঁড়াল। নমি চট করে হাসি থামিয়ে আবার গম্ভীর হওয়ার চেষ্টা করল, কিন্তু ওর ঠোঁটের কোণের চঞ্চল ভাঁজ ওর ভেতরের সবটুকু নরম ভাব ফুটিয়ে তুলছিল। নমি ওর থেকে আলতো করে আহিলের হাতে চাপড় দিয়ে বলল, কি হাসছেন কেন? একদম হাসবেন না। যান এখান থেকে। আহিল এবার নমির কোমরে দুহাতে আলতো করে জড়িয়ে ধরে ওকে নিজের সাথে একদম লেপ্টে নিল। ওনার এই হুট করে করা কাণ্ডে নমি অপ্রস্তুত হয়ে দুহাত দিয়ে আহিলের শক্ত বুকটা ঠেলে দূরে সরানোর চেষ্টা করতে করতে শাসাল, এই একদম দূরে যান। আমার রাগ এখনো কমেনি। আর যে কোনো সময়। আহিল ওকে বলতে দিল না, বরং সেকথায় পাত্তাই দিল না। ও নমির থুতনিতে নিজের আঙুল ছুঁয়ে ওর মুখটা একটু উপরে তুলে ধরল। ওনার চোখের গভীর, মাতাল করা চাউনিটা নমির চোখের উপর স্থির রেখে খুব নিচু আর ভারী গলায় বলল, কে আসবে শুনি? আম্মা তো বাসায় নেই। আর আমাদের ওই খুদে কাবাব মেয়ে হাড্ডি তো এখন নাক ডেকে ঘুমাচ্ছে। এখন শুধু তুমি আর আমি। এবার বলো, আর কি শাস্তি দিলে রাগ কমবে হু? আহিলের এমন মাতাল করা চাউনি নমির সমস্ত শরীর অবশ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ও বুকের ভেতরের ধুকপুকানি আড়াল করার আপ্রাণ চেষ্টা করে একটু শক্ত হওয়ার ভান করল। আহিলের শক্ত বুকে হালকা ধাক্কা দিয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে বিড়বিড় করে ভেঙিয়ে বলল, রাগ কমবে হু? কালকে অমন করে বুক ফুলিয়ে কথা বলা হচ্ছিল, মনে নেই বুঝি? আহিল একটু ঝুঁকে নমির মুখ ফেরানো গালের খুব কাছে নিজের ঠোঁট দুটো নিয়ে গেল। আহিল খুব আদুরে গলায় বলল, সব মনে আছে রে বাবা। সেই পাপেরই তো প্রায়শ্চিত্ত করছি। এই যে ডক্টর আজলান হসপিটালের এত বড় বড় সার্জারি সামলায়, সে এখন একটা সাধারণ মেয়ের রাগ ভাঙাতে গিয়ে ঘামছে, এটা কি কম শাস্তি? নমি এবার হেসে ফেলল আবারও। হেসেই বলল, হয়েছে, আর নিজের গুণগান গাইতে হবে না। ছাড়ুন এবার, আবার এমন করলে কঠিন পানিশমেন্ট। কখনো না, পাগলি। অমন ভুল এই আহিল জীবনে আর দ্বিতীয়বার করবে না। আমার এই নুরিমহব্বত তোমায় ছাড়া যে একদম অন্ধকার, তা কি আমি জানি না? নমি এবার আর নিজেকে আটকে না রেখে আলতো করে আহিলের বুকে নিজের কপালটা ঠেকিয়ে দিল। এতক্ষণের জমে থাকা সবটুকু অভিমানের মেঘ কেটে গিয়ে সেখানে কেবলই এক জোড়া হৃদয়ের ভালোবাসার ওম ছড়িয়ে রইল। সকাল থেকে নমি কাজ করতে করতে ক্লান্ত। বাসায় নাকি মেহমান আসবে আহিল বলেছে, কিন্তু কে আসবে সেটা বলছে না। এটা নাকি সারপ্রাইজ। নমিও কথা না বাড়িয়ে হাতের কাজ শেষ করছে। ড্রয়িং রুমে আহিল আর আদনান বসে ল্যাপটপে কি যেন করছে। নমি অনেকক্ষণ রান্নাঘর থেকে সেটা খেয়াল করছে, কিন্তু কি করছে বুঝতে পারছে না। একটু পর পর গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে। নমি কৌতূহল নিয়ে ওদের পেছনে গিয়ে উকি দিল। দেখল ল্যাপটপের স্ক্রিনে রংবেরঙের প্লাস্টিকের বাচ্চাদের খেলনা আর ক্রাশপ্রুফ শোপিসের একটা বিশাল অনলাইন পেজ খোলা। কি হচ্ছে এখানে বাবা ছেলের? এত মনোযোগ দিয়ে কি দেখা হচ্ছে? নমির আওয়াজে আহিল পেছনে ফিরে ওকে উকি দিতে দেখল। হেসে বলল, খুব দরকারি কাজ করছি ম্যাডাম। এই যে দেখো, এগুলো হলো আনব্রেকেবল সিলিকন শোপিস। আদনান এটা আছাড় দিলেও ভাঙবে না, ওর হাতও কাটবে না, আর ওর আম্মুর রাগও উঠবে না। আমি অলরেডি পুরো 1 ডজন অর্ডার দিয়ে দিয়েছি। আদনান বাবার কথা শুনে খুশিতে লাফিয়ে উঠে নমির কাছে গিয়ে বলল, মা দেখো, বাবা আনতেছে ইয়ে। বাবা বলছে আমি দুমদাম আচার দিব, বামবে না। নমি চোখ দুটো সরু করে বলল, বাহ ডক্টর সাহেব, খুব তো বুদ্ধি বের করেছেন দেখছি। ছেলের বাদরামি থামানোর কোনো লক্ষণ নেই, উল্টো ও যাতে আরও বেশি করে আছাড় মারতে পারে সেই ব্যবস্থা করে দেয়া হচ্ছে। নমির এমন ঝাড়ি মিশ্রিত কথা শুনে আহিল একদম নিষ্পাপ একটা মুখভঙ্গি করল। আরে এটা প্রশ্রয় না, একে বলে স্মার্ট প্যারেন্টিং। আদনানেরও শখ মিটল, ও নতুন জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারল, আর আমাদের ঘরের দামি শোপিসগুলোও প্রাণে বেঁচে গেল। ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, বুঝলে না? নমি টেবিল পরিষ্কার করতে করতে বলল, আপনার ডক্টর না হয়ে বিজনেসম্যান হওয়া উচিত ছিল, বুঝলেন? নমির এমন টিপ্পনি শুনে আহিল উচ্চস্বরে হেসে উঠল। ডক্টর আয়লান তো অলরেডি একটা অনেক বড় লাভজনক বিজনেস করে ফেলেছে ম্যাডাম। নমি হাত চালানো থামিয়ে একটু কৌতূহল নিয়ে ওর দিকে ঘাড় ঘুরিয়ে বলল, কিসের বিজনেস শুনি? এই যে তোমার মতো এত দামি আর সুন্দর একটা বুকে নিজের লাইফটাইম পার্টনার বানিয়ে ঘরে এনেছি।
সারাদিন চোখের সামনে থাকো, এটা কি কোনো সাধারণ লাভজনক চুক্তি? পুরো লাইফের লাভ এই এক ইনভেস্টমেন্টেই উঠে গেছে। আহিল চোখ টিপে বলতেই নমির ফর্সা গাল দুটো আবার লজ্জায় লাল হয়ে উঠল, তবুও সরু চোখে চেয়ে সে বলল, এই আপনি কি সারাদিন এইসব বলবেন? নমির কৃত্রিম ধমকের মুখে আহিল একগাল হেসে নিজের দুই কাঁধ সামান্য উপরে তুল, যেন সে কতই না নিরীহ। সারাদিন বলব না তো কখন বলবো? হ্যাঁ, বুয়ের প্রশংসা করাও সোয়াব হু। তুমি আমাকে সোয়াব কামানো থেকে আটকাতে পারো না। নমি কিছু বলল না। নিজের কাজ শেষ করে ঘড়ির দিকে তাকাল। তারপর বলল, অনেক তো হলো, এবার আসল কথাটা বলুন তো ডক্টর সাহেব। সকাল থেকে তো খাটুনি গেল, এত যে আয়োজন করছি, মেহমানটা আসলে কে? কোনো হিন্টস অন্তত দিন। আহিল রহস্যময় এক চিলতে হাসি হাসল। হিন্টস একটাই ম্যাডাম, যিনি আসছেন তিনি আমাদের জীবনের এই কালবৈশাখী মেঘ কেটে যাওয়ার পর প্রথম বসন্তের আলো নিয়ে আসছেন। আর হ্যাঁ, ওনার সাথে তোমার এই ডক্টর আজলানেরও একটা পুরনো হিসাব বাকি আছে। আহিলের কথার এই ধাঁধা নমিকে আরও বেশি ভাবিয়ে তুল। ও কিছু একটা আন্দাজ করার চেষ্টা করতেই হুট করে ড্রয়িংরুমের দেয়াল ঘড়িটা ঢং ঢং করে ঠিক 12টা বাজার জানান দিল। আর ঠিক সেই মুহূর্তেই পুরো বাড়ি কাঁপিয়ে বাইরের মেইন দরজার কলিংবেলটা একটানা বেজে উঠল। আদনান এক লাফে সোফা থেকে নেমে দরজার দিকে ছুট লাগাল। মেহমান এসেছে, মেহমান এসেছে। আহিল চোখের ইশারা করে বলল, যাও দরজা খুলো। দরজা খুলতেই নমির চোখের সামনে ভেসে উঠল একটা পরিচিত চেহারা। অস্ফুট স্বরে উচ্চারণ করল, তুমি? নমি একবার ঘরের ভেতর তাকাল আহিলের পানে। ওর চাউনি দেখে আহিল এগিয়ে আসলো দরজার সামনে। দরজায় দাঁড়িয়ে হেসে বলল, আসসালামু আলাইকুম। ভেতরে আসুন। তারপর নমির দিকে চেয়ে বলল, ভেতরে যেতে দিবে না? বাইরেই দাঁড় করিয়ে রাখবে? নমি হতভম্বের মতো দাঁড়িয়েই রইল। খানিক বাদে অস্ফুট স্বরে বলল, তুমি এখানে? হুট করে কোথা হতে মাথা বের করে একজন বলে উঠল, আমি নিয়ে এসেছি। আড়াল থেকে বেরিয়ে আসলো তুহি, তবে একা নয়, সাথে রয়েছে সাইফও। নমি চক্ষু কোটর থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম। সামনে দাঁড়িয়ে তার নিজের বাবা। তার বুকের ভেতরটা হুট করে মোচড় দিয়ে উঠল। এতদিনের চেপে রাখা কষ্ট, অপমান আর অভিমানগুলো একজোটে ওর গলার কাছে দলা পাকিয়ে এল। ও কিছু বলতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হল না। সবটা গিলে নিয়ে দরজা থেকে সরে দাঁড়াল। সাইফ হালকা স্বরে বলল, আপু। নমি হাসার চেষ্টা করে বলল, ভেতরে আয়। তুলি। বলেই আদনান দৌড়ে ছুটে গেল তুহির দিকে। তুহি ঝুঁকে ওকে কোলে নিয়ে আদরে 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 ভরিয়ে দিতে দিতে বলল, আদনান, আমার আদু, কেমন আছিস তুই? খালামণিকে তো একদম ভুলে গেছিস। কত বড় হয়ে গেছিস তুই। আহিল হেসে বলল, জান্নাত, ভেতরে এসো। বাইরে দাঁড়িয়েই সব গল্প শেষ করবে নাকি? আপনারও ভেতরে আসুন। তুহি আদনানকে নিয়ে সোফায় বসল। আদনান ওর গলা জড়িয়ে ধরে বলল, তুই পচা হয়ে গিছে। কেন, আমি কি করলাম? আতনানকে বালুবাছে না? আছে না আমার কাছে। তুহি হেসে ফেলল। ওর ফোলা গালে ঠোঁট চেপে বলল, তুহি না হয় ভালোবাসে না? আদনানও বাসে না বুঝি? সেও তো আমায় দেখতে গেল না। সে তো বলল না, মা আমি তুহি খালামনির সাথে কথা বলবো, কল দাও। বলেছে? আদনান কিছু চিন্তা করার ভঙ্গি করল। আদনান কিছু চিন্তা করার ভঙ্গি করল। ও বুড়ো আঙুলটা গালের উপর ঠেকিয়ে চোখ দুটো গোল গোল করে সিলিংয়ের দিকে তাকাল, যেন কত বড় একটা জটিল অঙ্ক মিলাচ্ছে। ওর এমন পাকা পাকা ভাব দেখে বাকিরা চোখ বট করে তাকাল। একটু পর আদনান তুহির দিকে এক চোখ বন্ধ করে তাকাতেই তুহি আর আহিল দুজনেই হেসে ফেল। আদনান এবার নিজের ছোট ছোট হাত দুটো দিয়ে তুহির গাল দুটো দুপাশে চেপে ধরে নিজের আধো আধো গলায় বলল, আমি তো ছোট বাবু, আমার তো ফোন নাই। আদনানের এই কথায় পুরো ড্রয়িং রুমে হাসির রোল পড়ে গেল। এরপর তুহি আর আদনান কথার ঝুড়ি খুলে বসেছে। নমি এসে সোফায় বসে সাইফ আর ওর বাবার দিকে তাকাল। সাইফের মাথায় হাত বুলিয়ে হেসে বলল, কেমন আছিস সাইফ? ভালো আছি আপু। তুমি তো আমাদের ভুলে গেছ। আমাদের খোঁজখবর তো নাও না। কে বলেছে? তোকে আমার নাম্বার দিলাম না? কল তো দিলি না। সাইফও জবাব দিল, কল কেন দিব?
সরাসরি দেখা করে যাব তাই তো চলে এলাম। নমি হাসল। বাবার দিকে তাকিয়ে প্রশ্ন করল, কেমন আছেন? আম্মু কেমন আছে? নমির বাবা আলতো হেসে বললেন, আলহামদুলিল্লাহ আছি কোনোরকম। নমিও হেসে বলল, আলহামদুলিল্লাহ। তুহি বলে উঠল, আমি কয়দিন যাবত ভাবছিলাম আসব বুঝলি। পরে আবরার বলল, সাইফ নাকি ওকে বলেছিল তোর সাথে দেখা করবে, তাই ভাবলাম আঙ্কেল আর সাইফ দুজনকেই নিয়ে আসি। নমি হেসে বলল, ভালো করেছ আপু। সাইফ, আম্মুকে নিয়ে আসিসনি কেন? আনলে ভালো হতো। আনায়া, ওকেও আনিসনি? সাইফ একটা গভীর শ্বাস ফেলে বলল, আম্মু আমাদের সাথে থাকে না আপু। নমির পুরো আকাশ থেকে পড়ার মতো অবাক হয়ে বলল, মানে? থাকে না মানে কি? কোথায় থাকে তাহলে? এবার নমির বাবা নড়েচড়ে বসলেন। উনি গম্ভীর কণ্ঠে বললেন, ওই বেটিকে ওই দিনই আমি বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি রে মা। ওর জায়গা আমার বাড়িতে, আমার সংসারে আর কোনোদিন হবে না। বাবার মুখে এমন কঠিন আর অপ্রত্যাশিত কথা শুনে নমি স্তব্ধ হয়ে ওনার দিকে তাকিয়ে রইল। ও যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। যে সৎ মায়ের কথায় একসময় বাবা অন্ধ ছিলেন, যার একটা ইশারায় নমিকে ঘরছাড়া হতে হয়েছিল, আজ সেই মানুষকে বাবা নিজেই তাড়িয়ে দিয়েছেন। এতটাই ভাবেনি সে। এবার সাইফ বলল, হ্যাঁ আপু, আম্মার ওই নোংরা মানসিকতার জন্য আমরা তোমাকে হারিয়েছিলাম। আমি তো দেখতাম তোমার সাথে কেমন করত। বাবা যখন সত্যিটা জানতে পারল, তখন আর এক মুহূর্ত আম্মাকে সহ্য করেনি। তোমরা চলে আসার পরেই বাবা আম্মাকে পাঠিয়ে দিয়েছে। আমিও যাইনি সাথে। আমার সহ্য হয় না কিন্তু। সাইফ একটু চুপ থেকে বলল, কিন্তু আনায়া তো আম্মাকে ছাড়া থাকতে পারে না। ও চলে গেছে আম্মার সাথে। আম্মু কয়েকবার ফিরতে চেয়েছিল কিন্তু বাবা মেনে নেয়নি। আমিও চাইনি আমার জীবনে অমন একটা মানুষ থাকুক। সাইফের গলার স্বর শেষলগ্নে এসে একটু ভারী হয়ে গেল। সৎ মায়ের উপর চরম ক্ষোভ থাকলেও নিজের ছোট বোন আনায়ার জন্য ওর মনে একটা সুপ্ত টান রয়ে গেছে, যা ওর চেহারায় স্পষ্ট। নমি কিছু বলার আগে আহিল বলল, নমি তুমি বসে আছো কেন? ওনাদের খালি মুখে বসিয়ে রাখবে? নাস্তা দিবে না? তুহি আদনানকে কোল থেকে নামাতে নামাতে বলল, চল নমি, আমি তোকে সাহায্য করছি। আহিল উঠে দাঁড়িয়ে বলল, তুমি বসো, তোমার কিছু করতে হবে না। আমি আছি। মেহমানকে দিয়ে কাজ করাবো নাকি আমি? করলে কি হয়েছে? এতদিন তো ডক্টর আজলানের ধমক খেয়েছ, আজ না হয় তার হাতের নাস্তা খাও। তুরি হেসে ফেল। সেটা অবশ্য আমার জন্য ভাগ্যের ব্যাপার। আহিল হাসল। আবার বলল, আবরার আসলো না যে? ও কাজ থেকে এখানে চলে আসবে। আমি বলে এসেছি। আচ্ছা বসো তাহলে। নমি চলো, আমি হেল্প করছি। নমি চুপচাপ উঠে রান্নাঘরে চলে গেল। পেছন পেছন গেল আহিল। নমি চুপচাপ সব গুছিয়ে বাটিতে নিচ্ছে আর আহিল একটু আত্মসাহায্য করছে। নমির এতটা শান্ত হয়ে থাকা আহিলকে ভাবাচ্ছে। সে আশেপাশে তাকিয়ে গলা খাকারি দিয়ে বলল, তুমি খুশি হওনি? নমির নির্বিকার উত্তর, কিসের জন্য? আহিল থতমত খেল, তবুও নিজেকে সামলে বলল, এই যে তুহি, তোমার বাবা ভাই আসলো আমাদের বাসায়। এবার হাতের কাজ থামিয়ে আহিলের দিকে ফিরল নমি। ঠান্ডা স্বরে বলল, আপনি ওদের এনেছেন তাই না? আহিল হাসার চেষ্টা করে বলল, আমি? তুহি তো বলল। আহিলকে থামিয়ে দিয়ে নমি বলল, ওইসব মিথ্যে আমি জানি। আপনি ওদের এনেছেন। নমির অস্বাভাবিক আচরণে আহিল ব্যাকুল হল। অস্থির কণ্ঠে বলল, তুমি খুশি হওনি? তুমি চাওনি ওরা আসুক? আমি কি কোনোভাবে তোমায় কষ্ট দিয়ে ফেললাম? নমির চোখ দুটো ছলছল করে উঠল। সরাসরি আহিলের চোখের দিকে তাকিয়ে বলল, আমি খুশি হব না মানে? আপনি মাথায় রেখেছেন আমি কি চেয়েছিলাম? নমি মনে পড়ল ও একবার আহিলকে বলেছিল বাড়ির খবর নিতে। সবার খবর নিতে। ওর বেশ কিছুদিন ধরে বাড়ির সবার কথা মনে পড়ছিল। আহিলয় এত ব্যস্ততার মাঝে ওর এই বিষয়টাও সিরিয়াসলি চিন্তা করবে সে ভাবেনি। আহিল মুচকি হেসে বলল, তোমার সাথে জড়ানো প্রতিটা মানুষ, প্রতিটা স্মৃতি আমার মুখস্থ নমি। ডক্টর আজলান তার রানীকে কখনো কোনো আক্ষেপের মাঝে বাঁচতে দেবে না।
তোমার চোখের কোনো চাউনির পেছনে কি লুকিয়ে থাকে তাও এই ডক্টরের একদম ঠোঁটস্থ। তোমার অতীতের প্রতিটা ক্ষত শুকানোর দায়িত্ব এখন এই ডক্টর আয়লানের এই চওড়া বুকটা শুধু তোমার মাথা রাখার জন্য নয়, তোমার জীবনের সব ঝড়ঝাপটা একলাই সামলে নেওয়ার জন্য তৈরি। আহিলের এই তীব্র ভালোবাসামা স্বীকারোক্তি নওমির বুকের ভেতর তোলপাড় সৃষ্টি করল। নওমি আর নিজের আবেগকে আটকে রাখতে পারল না। এতক্ষণ বাবা ভাইকে দেখেও নিজেকে নরম করতে না চাওয়া মেয়েটা এই একজনের সামনে সকল কঠোরতা বিসর্জন দিয়ে দিল। চোখের পানি ছেড়ে দিয়ে আহিলকে জড়িয়ে ধরল। আহিলের বুকে মুখ লুকিয়ে ভাঙা গলায় ফিসফিস করে উঠল। আপনি বড্ড ভালো আহিল, বড্ড বেশি ভালো। আপনি এতটা পাগল কেন বলুন তো? আপনি তো আমার অভ্যাস খারাপ করে দিচ্ছেন এভাবে। আমি তো শুধু খবর নিতে বলেছিলাম কিন্তু আপনি অথচ সামনে ক্রেডিট দিচ্ছিলেন তুহির উপর। সত্যিই ডক্টর সাহেব বড্ড চতুর। আহিল একটা গভীর ও স্বস্তির শ্বাস ফেল। নমির কাঁপতে থাকা শরীরটাকে নিজের দুই চওড়া বাহুর মাঝে শক্ত করে জড়িয়ে নিল। ওনার এক হাত নমির পিঠে আর অন্য হাত ওনার রেশমি চুলে বিলি কেটে দিতে দিতে ওর চুলের ভাঁজে চুমু খেয়ে বলল, তোমার কষ্টের দিনগুলো ফিরিয়ে দিতে আমি পারব না, তবে এখনের দিনগুলো যেন সর্বোচ্চ সুন্দর হয় সেই চেষ্টা আমি করতে পারব। তুমি শুধু আমার হাতটা শক্ত করে ধরে থেকো, বাকি পথটা আগলে রাখার জন্য এই আহিল একাই যথেষ্ট। বেশ কিছুক্ষণ এভাবেই কেটে গেল। কিছুক্ষণ পর নওমি নিজেই একটু লজ্জা পেয়ে আহিলের বুক থেকে মাথা তুলল। ওর শক্ত বুকে হালকা একটা কিল মেরে চোখ মুছে বলল, হয়েছে, আর মন ভোলানো কথা বলতে হবে না ডক্টর সাহেব। বাইরে ওনারা কতক্ষণ ধরে বসে আছেন। এবার ছাড়ুন, চটপট নাস্তাগুলো নিয়ে চলুন। আহিল নাস্তার প্লেট হাতে নিতে নিতে বলল। আবেগ শেষ হলে আহিলের সব কথায় মন ভোলানো মনে হয়। এক কষ্ট রাখার জন্য একটা এক্সট্রা প্লেট দিলে ভালো হয় নওমি ম্যাডাম। নওমি হেসে বলল, চলুন তো। শুধু উল্টাপাল্টা কথা আপনার। ওরা ড্রয়িং রুমে ঢুকতেই দেখা গেল তুহি আর আদনানের খুনসুটি তখনও চলছে। তুহির কাছ থেকে চকলেট আদায় করে নিয়েছে আদনান। নওমি চোখ রাঙিয়ে বলল, তুমি আবার চকলেট খাচ্ছ আদনান? দাঁতে যে পোকা আছে সেটা ভুলে গেলে? এখন চকলেট খেয়ে পরে কান্নাকাটি করে আমার কাছে আসবে না বলে দিলাম। কি বলছিস? দাঁতে পোকা হয়েছে? হয়েছে মানে প্রতিদিন কান্নাকাটি করে এই ব্যথার জন্য? আর কি যে দুষ্টু হচ্ছে দিন দিন তুমি যদি জানতে। থাক, যার বাবা ডক্টর তার চিন্তা নেই। ডক্টর আয়লান আছে তো। আরেকটা বলছিস? সবাই শুধু প্রশ্রয় দিচ্ছিস। শাসন করলেই দোষ হয়ে যাচ্ছে আমার। সাইফ সোফায় আরাম করে বসে একটা মিষ্টি মুখে পুরে দিয়ে বলল, আপু, ছোটবেলায় তুমি আমাকে যেমন শাসন করতে এখন ভাগ্নেকেও সেই একই ডায়লগ দিচ্ছ। হু? নমির বাবা হাসল মেয়ের ভরা সংসার দেখে। মেয়ের জন্য যেইটুক চিন্তা করে তার কিছুটা হলেও কমল বোধহয় নিজের চোখে দেখে। কত কষ্ট পেয়ে তারপর এমন সংসার পেয়েছে। সেদিনটা বেশ ভালোই কেটে গেল সকলের। নমির মনে হয়েছে সে যেন সব ফিরে পেয়েছে। নয়না বেগম সকলকে থাকতে বলেছেন কিন্তু তারা আজই ফিরে যাওয়ার কথা বলছে। বিকেলে নাস্তা দিয়ে সকলে কথা বলছিল। তখন নমির বাবা বলে উঠল, তোর সংসার দেখে আমার মন ভরে গেছে রে মা। অনেক সুখী হ তুই। কিন্তু তুই কি আর কোনোদিন ওই পুরনো বাড়িতে ফিরবি না? সব তো এখন শেষ। যে তোকে তাড়িয়েছিল সে আর ওই বাড়িতে নেই। বাড়িটা বড্ড খালি খালি লাগে মা। তুই কি আসবি না কখনো? ড্রয়িংরুমের চঞ্চল পরিবেশটা হুট করে যেন কিছুটা নিঝুম হয়ে পড়ল। আহিল এক কোণে দাঁড়িয়ে শান্ত চোখে নমির দিকে চাইল। ও নমিকে চেনে, ও জানে এই মুহূর্তে নমির মনের ভেতর ঠিক কী চলছে। নমি আলতো করে একটা শ্বাস ফেল। ও শান্ত কণ্ঠে বলল, তুমি আমার বাবা। এত বছর পর তোমার এই অনুশোচনা, তোমার এই মেয়েকে ফিরে পাওয়ার আকুলতা আমার সব অভিমান ধুয়ে দিয়েছে বাবা। তুমি তোমার মেয়ের সংসারে যখন খুশি আসবে, যত দিন খুশি থাকবে, আমার কোনো আপত্তি নেই। তোমার জামাই তো তোমায় মাথায় করে রাখবে। কিন্তু নমি একটু থামল। কিন্তু আমায় আর ওই বাড়িতে ফিরে যেতে বলো না বাবা। আমি ওখানে আর যেতে পারব না, যেতে চাইও না। যে চার দেয়াল আমাকে প্রতিটা সেকেন্ড শুধু অপমান আর লাঞ্ছনা দিয়েছে, যেখানে আমার প্রতিটা রাত কেটেছে একলা এক বুক কান্না আর আতঙ্কে, সেই স্মৃতির খাঁচায় আমি আর নিজেকে বন্দি করতে পারব না বাবা। অতীতকে আমি ক্ষমা করেছি ঠিকই, কিন্তু সেই অতীতে ফিরে যাওয়ার ক্ষমতা আমার নেই। এই আমার যে বর্তমান, এটাই এখন আমার আসল ঠিকানা।
নমির বাবা এর বিপরীতে আর কিছু বলার জন্য খুলে পেলেন না। ভুল তো বলেনি মেয়েটা। মেনে নিল নমির কথা। নমিকে কোনো রূপ জোরাজুরি করল না। মেয়ে এখানে সুখে থাকলে ভালো থাকলেই হল। নয়না বেগম কথা ঘুরতে বলল, আমার মেয়ে এই বাড়ি থেকে গেলে আমার বাড়ি ফাঁকা হয়ে যাবে না? তখন আমরা একা কিভাবে থাকব? নমি হাসল এমন কথায়। সন্ধ্যায় সবাই চলে যাওয়ার পর পুরো বাড়িটা হুট করে বেশ শান্ত হয়ে গেল। অতীতকে বিদায় জানানো সহজ ছিল না, কিন্তু আজ ও মুক্ত। রাতে নমি একা বেলকনিতে দাঁড়িয়েছিল। আদনান দাদির রুমেই ঘুমিয়ে পড়েছে। আহিল নিজেদের রুমে এসে দেখল নমি আনমনা চেয়ে আছে বাইরে। আহিল কোনো শব্দ না করে একদম পেছন থেকে নমিকে নিজের দুই চওড়া বাহুর মাঝে জড়িয়ে ধরল। ওর কাঁধের উপর উপর নিজের চিবুকটা ঠেকিয়ে খুব আলতো, নরম গলায় ডাকল, নমি। নমি প্রথমে চমকে উঠলেও পরক্ষণেই আহিলের উপস্থিতি বুঝতে পেরে শান্ত হয়ে রইল। আহিলের হাতের উপর নিজের হাত রেখে চুপ করে রইল। আহিল আদুরে গলায় বলল, কি হয়েছে আমার নূরের? আজ তো তোমার হাসার দিন। মন খারাপ কেন হু? নমি একটু সময় নিল। তারপর ঘাট ঘুরিয়ে আহিলের দিকে দেখার চেষ্টা করে বলল, মন খারাপ না আহিল। কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। আজ বাবা যখন ওই বাড়িতে ফিরে যাওয়ার কথা বলছিল, আমার তখন পুরনো সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। ও একটু চুপ থেকে বাইরে তাকাল। বাইরের অমানিসার দিকে তাকিয়ে বলল, আজ আপনি আমাকে যে সারপ্রাইজটা দিলেন, আমি যে কতটা খুশি হয়েছি তা আপনাকে বলে বোঝাতে পারব না ডক্টর সাহেব। আপনি আমার জীবনের প্রতিটা শূন্যতা, প্রতিটা ক্ষত যেভাবে পূর্ণ করে দিচ্ছেন, আমার মাঝে মাঝে বড্ড ভয় হয় জানেন। মনে হয় এটা কোনো স্বপ্ন নয় তো? আমি সত্যি এতটা সুখের যোগ্য তো আহিল? আহিল ওকে নিজের দিকে ঘুরিয়ে ওর চোখের দিকে তাকিয়ে বলল, এটা কোনো স্বপ্ন নয় নমি, এটাই তোমার বাস্তব। আর এই বাস্তবের প্রতিটা সেকেন্ডে এই আহিল তোমার পাশে থাকবে। আমি তোমায় আগেই বলেছি না? তোমার অতীতের সমস্ত ক্ষত শুকানোর দায়িত্ব এখন আমার। নমি দুই হাত বাড়িয়ে আহিলকে জড়িয়ে ধরল। থ্যাংক ইউ আহিল। এতটা ভালোবাসা যে আমার হতে পারে আমি ভাবতে পারি না। আহিল মুচকি হেসে ওকে জড়িয়ে দিল নিজের সাথে। ওর চুলে ঠোঁট ছুঁয়ে বলল, তুমি এর চেয়েও বেশি ভালোবাসা ডিসার্ভ করো নূর। কতক্ষণ জানা নেই, তবে বেশ অনেকটা সময় এভাবে কেটে গেল। কিছুক্ষণ পর আহিল নমিকে নিজের বুক থেকে সামান্য সরিয়ে ওনার চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরল। আহিলের চোখের চাউনি এবার বড্ড গভীর আর তৃষ্ণার্ত হয়ে উঠল। ও ওনার কানের কাছে মুখ নামিয়ে বড্ড নিচু স্বরে বলল, আজ অনেক রাত অবধি ডক্টর সাহেবকে ইমোশনাল ডায়লগ শুনিয়েছেন নমি ম্যাডাম। এবার এই অধমের একটু ফি দেবে না? ডক্টররা কিন্তু ফ্রি সময় দেয় না। আজ কিন্তু আদনানও রুমে নেই, পুরো সময়টাই শুধু আমার। নমির গাল দুটো অনুরাগের রঙে পুরোপুরি রাঙা হল। আহিল আর এক সেকেন্ডও দেরি করল না। নমিকে নিজের দুই বাহুর মাঝে কোলে তুলে নিল। নমি চমকে উঠে ওর গলা জড়িয়ে ধরে মৃদুস্বরে আপত্তি জানাতে চাইল, কিন্তু আহিলের চোখের গভীর আর তীব্র ভালোবাসার চাউনি দেখে ওর সব কথা যেন মাঝপথেই হারিয়ে গেল। নমি লজ্জায় নিজের চোখের পাতা দুটো বুজে ফেল। আহিল ওর কপালে, দুই গালে আর বন্ধ চোখের পাতায় নিজের ঠোঁটের উষ্ণ ছোঁয়া এঁকে দিল। রাতের আধারে দুটো ব্যাকুল হৃদয়ের স্পন্দনের মাঝে এতদিনের সমস্ত নিভৃত দহন, একাকিত্ব আর কষ্টের মেঘগুলো যেন আজ রাতের এই তীব্র, গভীর আর মোহময় ভালোবাসার চাদরে ঢাকা পড়ে গেল। আরও ১.৫ মাস কেটে গেছে। সকাল থেকে নমি কেমন উসকুস করছে। ওর মধ্যে বিরাজ করছে একরাশ অস্থিরতা। কিচেনে গিয়ে চায়ের পানি বসিয়ে দিয়ে ও কাউন্টারে হাত রেখে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। ওনার এই ছটফটানি ভাব আর অস্থিরতা কিন্তু এক জোড়া তীক্ষ্ণ চোখের আড়াল হল না। আহিল মাত্রই রেডি হয়েছে হাসপাতালে যাওয়ার জন্য। সে তার শার্টের হাতা দুটো কনুই পর্যন্ত গোটাতে গোটাতে কিচেনে এসে ঢুকেছিল। হসপিটালে যাওয়ার আগে ১ কাপ কড়া লিকারের চা ওর চাই। কিন্তু ভেতরে ঢুকেই নমির এই উসখুস ভাব দেখে ওর ভ্রু জোড়া কুঁচকে গেল। নমি খেয়ালও করেনি আহিল কখন ওনার ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে। নমি? কোনো জবাব এলো না। আহিল ওর পাশে গিয়ে দাঁড়াল। চুলার দিকে তাকিয়ে দেখল চায়ের পানি সেদ্ধ হয়ে শুকিয়ে যাচ্ছে। ও চুলার আঁচ কমিয়ে দিয়ে নমির হাত ঝাঁকিয়ে ডাকল, নমি। নমি হকচকিয়ে তাকাল। হ্যাঁ? হ্যাঁ, কি হয়েছে? তোমার কি হয়েছে? এমন আনমনা হয়ে আছো কেন? কি হবে? কিছুই হয়নি। আহিল খানিক সময় নিয়ে তাকিয়ে থাকল।
নমি এলোমেলো দৃষ্টি ফেলে নিজের অস্বস্তির জানান দিল। আহিল নমিকে টেনে ঘুরিয়ে দাঁড় করিয়ে ওর কপালে নিজের হাতের উল্টো পিঠটা ঠেকাল। ওর চোখ দুটো তখন ব্যাকুলতায় ভরা। ও অত্যন্ত যত্নশীল কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে নমি? বলছ না কেন? সকাল থেকে দেখছি কেমন উসকুস করছ। শরীর খারাপ লাগছে? নমি চোখ এড়ানোর চেষ্টা করে আলতো হেসে বলল, না তো, ঠিকই আছি আমি। আপনি টেবিলে বসুন, চা প্রায় হয়ে এসেছে। আহিল মানতে নারাজ। সে গম্ভীর কণ্ঠে বলল, একদম লুকোছাপার চেষ্টা করবে না। আমি তোমাকে দেখেই বুঝতে পারছি কিছু একটা হয়েছে। কোনো সমস্যা? কি সমস্যা? নমি এবার মনে মনে চরম বিষম খেল। ও কিভাবে আহিলকে বোঝাবে যে ওনার শরীর একদম ঠিক আছে? আহিল বাড়িতে থাকা অবধি একটু স্বাভাবিক আচরণ করলে কি হতো? কথাগুলো নমি নিজের ভেতর চেপে রেখে নমি জোর করে একটা স্বাভাবিক হাসি ফুটিয়ে তুলল, তারপর বলল, আরে না, সত্যি কিছু হয়নি। আসলে সকাল থেকে ঘরের কাজগুলো একটু এলোমেলো হয়ে গেছে তো, তাই কেমন যেন খাপছাড়া লাগছিল। আপনি অহেতুক চিন্তা করছেন। তবুও তোমায় কেমন অস্থির লাগছে। যাই হোক, তুমি আজকে রেস্ট নাও। আমি খাবার বাইরে থেকে অর্ডার দিয়ে যাবে। যাওয়ার আগে আমি তোমায় একটা কড়া প্রেসক্রিপশন দিয়ে যাচ্ছি। আজ কোনো কাজ করতে হবে না, তোমাদের আদনানকে নিয়ে একদম কম্বল মুড়ি দিয়ে রেস্ট নাও। আম্মুকেও রেস্ট নিতে বলে এলাম। নমি ওকে ঠেলে রান্নাঘর থেকে বের করে দিতে বলল, হয়েছে, এবার আপনি যান। চা নিয়ে আসছি। যাচ্ছি। আহিল গিয়ে টেবিলে বসল। নমি চা নিয়ে আসলে দ্রুত চা শেষ করে রুমে গেল। ঘুমে কাদা হয়ে থাকা আদনানের কপালে একটা আদর দিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেল। যাওয়ার আগে দরজায় দাঁড়িয়ে নমিকে বলল, মনে থাকে যেন করা প্রেসক্রিপশন। নমি হেসে মনে মনে বলল, হসপিটাল থেকে ফিরে আসেন ডক্টর সাহেব, তারপর দেখবেন কার প্রেসক্রিপশন বেশি করা। আহিল বেরিয়ে যেতেই নমি টেবিল গুছিয়ে চলে গেল শাশুড়ির রুমে। নমি রুমে ঢুকতেই দেখল তার শাশুড়ি মা একটা বই পড়ছেন। নমিকে দেখে এক গাল হেসে বলল, নমি, ভেতরে আয়। নমি ধীর পায়ে এগিয়ে গিয়ে শাশুড়ির পাশে বসল। দৃষ্টি মেঝেতে রেখেই বলল, আম্মু, একটা কথা বলার ছিল। নয়না বেগম সিরিয়াস মুখে তাকিয়ে বলল, হ্যাঁ বল। কিছু হয়েছে? আহিল কিছু বলেছে? সকাল থেকে দেখছি কেমন মুখ কিরে ঘুরছিস। নমি হেসে বলল, না আম্মু। আপনার ছেলে কি বলবে? উনি কিছুই বলেনি। নয়না বেগম চশমাটা নাকের ডগায় নামিয়ে বইটা বন্ধ করলেন। আমার ওই কাঠখোট্টা ছেলে তোকে আবার কিছু না বললেই ভালো। হসপিটালের রোগী দেখতে দেখতে নিজের বউয়ের মুখের দিকে তাকানোর সময় পায় না কি ও? সকাল থেকে তোকে দেখে আমার কেমন সন্দেহ হচ্ছিল। আমি তো ভাবলাম আমার ওই বাউন্ডুলে ছেলেটা আবার হসপিটালের রাগ তোর উপর ঝাড়ল কিনা। সারাদিন তো শুধু গম্ভীর মুখে গম্ভীর গম্ভীর কথা বলতে পারে। ওর মুখের ডক্টরি ভাব দেখলে আমার নিজেরই মাঝে মাঝে গা জ্বলে যায়। শাশুড়ি মায়ের মুখে আহিলের এমন রসাত্মক আর নিখাত বদনাম শুনে নমি নিজের হাসি আর চেপে রাখতে পারল না। ও ফিক করে হেসে ফেল। নয়না বেগমের হাত চেপে বলল, কি যে বলেন না আম্মু, উনি মোটেও তেমন নন। সকালে তো উল্টো আমার জন্য চিন্তায় অস্থির হয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় একদম কড়া প্রেসক্রিপশন দিয়ে গেছেন, আজ নাকি আমার কোনো কাজ করা নিষেধ। নয়না বেগম রসাত্মক ভঙ্গিতে বলল, তা তো দেবেই। মুখটা চুন করে রাখলে তো আমার ছেলের কলিজা শুকিয়ে যাবেই। ওনার এমন মজায় নমি লজ্জা পেল। নয়না বেগম হেসে বলল, থাক আম্মা, তোমার লজ্জা পেতে হবে না আর। তা আসল ব্যাপারটা কি, এবার আমায় বলবি? নাকি আমিই বলে দেব? নমি চমকে বলল, কি বলে দেবেন? নয়না বেগম রহস্যময় হাসি হাসল। এমনি এমনি বুড়ো হয়েছি নাকি আমি? মায়ের চোখ ফাঁকি দেওয়া কি এতই সহজ? তা আহিলকে জানিয়েছিস? নমি মাথা নুইয়ে ফেল। তারপর মাথা নেড়ে না বোঝাল। নয়না বেগম হেসে ওর মাথায় হাত বুলিয়ে বলল, আল্লাহ তোকে সবসময় এমন হাসি খুশি রাখুক রে মা। তুই আমার এই উথালপাথাল সংসারটায় শান্তি এনে দিয়েছিস। আমার আহিলটার জীবনটা তুই আবার সুন্দর করে দিলি। রাত প্রায় ৮টা বেজেছে। আহিল হাসপাতাল থেকে ফিরেছে আধ ঘণ্টা। আহিল এখন গোসলে। কিছুক্ষণ পর আহিল মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। সামনে তাকাতেই থমকে গেল সে।
নমি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। তার ঘরের মাঝে যেন দাঁড়িয়ে এক মায়াবী নারী। নমির গায়ে জড়ানো রানীগোলাপি রঙের একটা জমদানি শাড়ি। সে পিঠের উপর ছেড়ে দেওয়া রেশমি চুলগুলো একপাশে সরিয়ে কানে একটা সোনার ঝুমকো পরার চেষ্টা করতেই ওর কাচের চুড়িগুলোর লিনঝিন শব্দ পুরো নিস্তব্ধ ঘরে প্রতিধ্বনি সৃষ্টি করল। নমিকে আচমকা এমন সাজে দেখে তোয়ালেটা হাত থেকে খসে পড়ার উপক্রম হল। জানলা গলে আসা রাতের স্নিগ্ধ আলো আর ঘরের সাদা আলোর মাঝে দাঁড়িয়ে আছে তার জীবনের সবচেয়ে সুন্দর ধ্রুবতারা। নমি এখনও আহিলকে খেয়াল করেনি, সে আয়নার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। সেই হাসি দেখে আহিলের কপালে কৌতূহলের রেখা ফুটে উঠল, ভ্রু জোড়া কুঁচকে গেল। সে হাতের তোয়ালেটা বিছানায় ছুঁড়ে ফেলে ওর সেই চেনা হাসিটা ঠোঁটে ফুটিয়ে ধীর পায়ে এগিয়ে গেল। খুব নিঃশব্দে নমির ঠিক পেছনে এসে দাঁড়াল ও। আয়নায় আহিলের প্রতিচ্ছবি দেখে চমকালেও মুহূর্তেই নিজেকে সামলে নমি। আয়নার ভেতর দিয়ে দুজোড়া চোখ যখন এক হল, নমি লজ্জায় চোখ দুটো নামিয়ে নিল। ওনার ফর্সা গাল দুটো এমনিতেই লালচে আভা ধারণ করল। আহিল পেছন থেকেই আয়নায় ওর চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার ম্যাডাম, আজকে এই সময় সেজেগুজে হঠাৎ? নমি রহস্যময়ী হাসল। সেই হাসি দেখে আহিলের ভ্রু কুঁচকে এল। ও নমিকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে ফের প্রশ্ন করল, হু, ডক্টর সাহেবকে মাঝরাতে খুন করার কোনো নতুন চক্রান্ত চলছে? নমি সাহসী হয়ে এক কদম এগোল। এগিয়ে সোজা আহিলের কলার চেপে ধরল। ওর এহেন কাণ্ডে হতবাক হল আহিল। চোখ বড় বড় করে তাকাল নমির পানে। তুমি ঠিক আছো নমি? নমির চোখ হাসল। মুখে বলল, হু, আমি একদম ঠিক। তাহলে তোমার আচরণ অস্বাভাবিক লাগছে কেন? সকালে তো সব ঠিক ছিল তবে। নমি ওকে থামিয়ে দিয়ে বলল, ডক্টর সাহেব তো ২৪ ঘণ্টা শুধু ওটি আর পেশেন্ট নিয়েই মেতে থাকেন। ঘরে যে ওনার একটা বউ আছে তার দিকে নজর দেওয়ার সময় হয় না, তাই ভাবলাম আজ নিজেই একটু নজর কেড়ে নিই। নমির ভাব বুঝতে পারল না, তবুও সে ঠোঁট চেপে হেসে নমির কোমর জড়িয়ে ধরল। বউ তো নজর কাড়েনি, সে তো এই ডক্টরের পুরো মনটাই চুরি করে নিয়েছে। নমি লাজুক হাসল। আহিল ভ্রু নাচিয়ে বলল, এবার বলো তো মতলব কি? হু, হঠাৎ ডক্টর স্বামীর জন্য এত সাজগোজ, এত চমক? আজকে কি বিশেষ কোনো দিন যা আমি ভুলে গেছি? নমি কোনো কথা না বলে নিজেকে ছাড়িয়ে নিল, তারপর ড্রেসিং টেবিল থেকে একটা খাম এনে আহিলের দিকে বাড়িয়ে দিল। আহিল কৌতূহলী হয়ে বলল, কি এটা? উফ, এত প্রশ্ন না করে খুলে দেখুন। আহিল কৌতূহল সামলাতে না পেরে খামটা খুলল। বেরিয়ে এলো একটা কাগজ। ভ্রু কুঁচকে কাগজটা পড়তেই আহিলের চোখ দুটো স্থবির হয়ে এল। নমি ওর এই পাথরের মতো হয়ে যাওয়া রূপ দেখে ফিক করে হেসে দিল। ও আবারও আহিলের কলারটা আলতো টেনে ধরে ওনার গাল ছুঁয়ে ফিসফিস করে বলল, কি হলো ডক্টর সাহেব? প্রেসক্রিপশনের ভাষা বুঝতে কি খুব কষ্ট হচ্ছে? আহিল কাপা গলায় বলল, কি এটা? নমি হেসে বলল, আপনার আর আমার লাইফে আমাদের ভালোবাসার একটা নতুন অংশ। কেমন লাগছে জানাবেন, আর খাপছাড়া লাগলে কোনো জায়গায় খাপছাড়া লাগছে সেটাও জানাবেন প্লিজ।